হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাঠশালা বিদ্যুৎ সম্পর্কে স্বাগত। আসলে সবাই ভালো আছেন এবং সাবধানে আছেন। আজকে আমরা পড়াবো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নগদান অধ্যায়। নগদানের তৃতীয় পার্ট, সেটা হচ্ছে 3 ঘর নগদান, এবং এই 3 ঘর নগদান কিভাবে করতে হয় এবং সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখাবো। এর পাশাপাশি আমরা দেখাবো নগদ প্রদানের জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী অষ্টম অধ্যায় নগদানের তৃতীয় পার্ট, সেটা হচ্ছে 3 ঘর নগদান। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে 3 ঘর নগদান আর লেনদেন গুলোকে 3 ঘর নগদান স্থানান্তর করতে এবং 3 ঘর নগদানে এবং 2 ঘর নগদানে কি কি পার্থক্য রয়েছে এবং কিভাবে 3 ঘর নগদান বই তৈরি করতে হয়। তো আমরা প্রথমেই 3 ঘর নগদান বইয়ের ঘরগুলোর সাথে পরিচিত হব। দেন আমরা একটা বই নবম দশম শ্রেণীর বইয়ের একটা অঙ্ক সমাধান করব। এরপরে আমরা অঙ্কটাকে এই ঘরে অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে ঘরগুলো পরিচিত, যে তারিখ, প্রাপ্তি, ভগ্ন বা ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এগুলো হচ্ছে ডেবিট পাশে, এগুলো হবে ডেবিট পাশের ঘর। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এবার ক্রেডিট পাশে হবে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। তো আমরা একটু 2 ঘর এবং 3 ঘরের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে 2 ঘর নগদের মধ্যে প্রদত্ত বার্তার টাকা দেওয়া থাকে না, আর 3 ঘর নগদের মধ্যে প্রদত্ত বার্তার টাকা দেওয়া থাকে এবং ক্রেডিট পাশে প্রাপ্ত বার্তার টাকা দেওয়া থাকে। এইটা হচ্ছে 2 ঘর এবং 3 ঘরের মধ্যে পার্থক্য, আর কোনো বিশেষ পার্থক্য নেই। তো আমরা প্রথমে শুরুতে আমরা নবম দশম শ্রেণী বইয়ের 111 পৃষ্ঠায় যে 3 ঘর নগদানের যে অপ্রথম অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা সমাধান করবো এবং এটা বুঝবো, ভালো মতো বুঝে তারপরে সমাধান করব। প্রথমে আমরা অঙ্কটা একটু ভালো করে পড়ে নিই। যে বলছে সেলিনার, আমি অঙ্কটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রথমে বলা হয়েছে সেলিনা ট্রেডার্স এর 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। প্রথমে মার্চ 1 তারিখে যেটা হয়েছে সেটা হচ্ছে নগদ উদ্বৃত্ত 18,000। কত টাকা? নগদ উদ্বৃত্ত 18,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 3,000। ব্যাংক জমাতিরিক্ত কত? 3,000 টাকা। তোমরা বুঝবো নগদ উদ্বৃত্ত হবে ডেবিট পাশের নগদানের ঘরে এবং ব্যাংক যদি ব্যাংক জমা হইতো তাহলে আমাদের ব্যাংকের ঘরে টাকা বসে ডেবিট পাশে, বাদ যেহেতু ব্যাংক জমাতিরিক্ত রয়েছে এর জন্য আমাদের ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে, ক্রেডিট পাশে হবে ব্যাংকের ঘরে টাকা। এরপর দেখবো ব্যাংক জমাদান, ব্যাংকে জমাদান, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। আমরা 2 ঘর নগদান বইতে বুঝেছিলাম যে ব্যাংক এবং নগদান যেই জাবেদাগুলো থাকে সাধারণত ওই জাবেদাগুলো কি হয়? কন্ট্রেন্টে। সো এই জাবেদাটা একটা কন্ট্রাক্ট। এখানে আসবে যেহেতু ব্যাংক ডেবিট করছে আমরা, এইখানে আসবে নগদান হিসাব, টাকা হবে ব্যাংকের ঘরে, এবং এইখানে আসবে ক্রেডিট পাশে আসবে হিসাবে না হবে ব্যাংক হিসাব, টাকা হবে নগদান ঘরে। সায়েমের কাছ থেকে 7,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে 7,000 টাকার পাওয়ার পূর্ণ নিষ্পত্তি আমরা 6,800 টাকা পেয়েছি। 6,800 টাকা পেয়েছি। এইটা আমাদের, এই যে আমরা টাকা পেয়ে আমরা কি করছি? ওকে বাট্টা টাকা, মানে আমরা ওকে বাট্টা দিছি, মানে সাইনকে ছাড় দিছি। এই যে 200 টাকা যে ছাড় দিলাম, এটা আমাদের প্রদত্ত বাট্টা। কাউকে বাট্টা দিলে ওইটা হচ্ছে প্রদত্ত বাট্টা। যদি আমরা বাট্টা পাই তাহলে হচ্ছে প্রাপ্ত বাট্টা। যেহেতু আমরা সাইনকে 200 টাকা ছাড় দিয়েছি, দ্যাটস ওয়াই এই বাক্যটা, এটা আমাদের প্রদত্ত বাট্টা। এই জন্য আমাদের এই ডেবিট পাশে আসবে হিসাবে না হবে সাইন হিসাব, বাট্টার ঘরে 200 টাকা, এবং আমরা যদি নগদ টাকা পেয়েছি এই নগদ টাকার ঘরে হবে 6,800 টাকা। 6,800 টাকা। তো আশা করি এইটা বুঝতে পারছো। এইটাই ডিফারেন্স এই 2 ঘরের সাথে। সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান, বাট্টা প্রাপ্তি 100 টাকা। এই যে এখানে বলেই দিচ্ছে বাট্টা প্রাপ্তি, তার মানে আমরা বাট্টা পেয়েছি, এই জন্য আমরা সুমিকে প্রদান করছি। সুমি কি হয়েছে? সুমি ডেবিট, এই জন্য সুমিকে আমরা করবো কি? ক্রেডিট করব। টাকা হবে বাট্টার ঘরে 100 টাকা, এবং আমরা কি করেছি? চেক প্রদান করছি না নগদ টাকা প্রদান করছি? চেক প্রদান করেছি। এই জন্য আমরা কি হবে? চেক, সুমি দেনা এত টাকা চেক প্রদান। চেকের কারণে আমরা কি? ব্যাংকের ঘরে। চেকের কারণে কি হবে? ব্যাংকের ঘরে টাকা বসবে।
এরপর আমরা দেখি ব্যক্তিগত প্রয়োজন নগদ উত্তোলন। নগদ উত্তোলন, যাবতীয় উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট, যাবে ক্রেডিট পাশে নেওয়া হবে উত্তোলন হিসাব। এবং পণ্য বিক্রয় 12,000 টাকা, পণ্য বিক্রয় যাবে কি নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। যেহেতু আমাদের নগদান ডেবিট আসবে, টাকা ডেবিট পাশে হিসাবে নেওয়া হবে বিক্রয় হিসাব। এরপর আমরা দেখবো 8,000 টাকার মূল্য পণ্য, 5,000 টাকা বাট্টা ক্রয়, 5,000 টাকার বাট্টা ক্রয়, 5,000 টাকা বাট্টা ক্রয় করছে আমরা কত, 8,000 টাকা মূল্য পণ্য, 5,000 টাকা ক্রয় করেছি। এইখানে এই বাট্টা কোনো কাজ হবে না, এই বাট্টা কোনো কাজ হবে না। ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, এখানে টাকা হবে এই বারটা দেখাইতে হবে, বাট আমরা বাদ দিয়ে দেখাবো। এই বারটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে ক্রয় ব্যবসায়িক বারটা। এই ব্যবসায়িক বারটা আমাদের টাকা বাদ দিয়ে দেখাতে হবে, কিন্তু এখানে আমাদের আলাদা ঘরে কোনো প্রয়োজন হবে না, এটা আমরা আলাদা ঘর দেখাবো না। বাট আমরা শুধু এই 4-5% করে 5% করে ক্রয় হিসাবে এই পাশে হবে, এবং 5% করে কত হয়, 5% করে হয় 400 টাকা। 5% করলে কত হয় 400 টাকাকে আমরা বাদ দিই, 8,000 থেকে 400 বাদ দিলে কত, 7,600 টাকা নগদানের ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে। প্রদেয় বিল অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিল অর্থ ব্যাংক কর্তৃক, আমরা প্রদেয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট। যেহেতু ব্যাংক ক্রেডিট রয়েছে, যাবে ক্রেডিট পাশে হিসাবে না হবে প্রদেয় বিল হিসাবে না হবে কি প্রদেয় বিল হিসাব। 500 টাকা মঞ্জুর করে আরিফের নিকট থেকে 6,500 টাকা চেক প্রাপ্তি। কত দেখ, 500 টাকা মঞ্জুর করে 6,500 টাকা, তার মানে আমাদের মূল টাকা কত ছিল, অবশ্যই 7,000 টাকা ছিল। আরিফ আমাদের যেহেতু টাকা দিয়েছে, এই জন্য আরিফ কি করছে, আমরা চেক দিছে, যেহেতু আরিফের নাম আমরা নগদ টাকা পেয়েছি, যাবে হবে, যেহেতু চেক পেয়েছি নগদ টাকা পেয়েনি, আরিফ ডেবিট হবে, যেহেতু ব্যাংক ডেবিট, আরিফ ডেবিট পাশে হবে টাকা হবে ব্যাংকের ঘরে 6,500, এবং যেহেতু আমরা বারটা বলছি, বারটা দিয়ে, তার মানে বারটা কত হবে, বারটা হবে 500 টাকা। এখন আমরা মার্চের 30 তারিখে দেখি, মার্চের 30 ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা, ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। এখন যাবতীয় যদি করে আমরা ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক ক্রেডিট, কিভাবে হলো এটা সেটা বুঝি। যে ব্যাংক সুদ ধার্য করে শান্ত ব্যাংক, আমরা যদি টাকা আমরা ব্যাংক থেকে ঋণ নিই, আমাদের ব্যাংকে আমাদের টাকার উপর সুদ ধরে, তো সুদ ধরে আমাদের যে ব্যাংক হিসাব থাকতে হয়, ওই হিসাব থেকে আমাদের ব্যাংক টাকা সুদ টাকা কেটে যায়, তো ওইখানে আমার ব্যাংকের টাকা কমে যায়। তো আমাদের এখানে তারপর হবে ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক ক্রেডিট, টাকা হবে আসবে ক্রেডিট পাশে, ব্যাংক সুদ নামে টাকা হবে ব্যাংকের ঘরে। তো আমরা প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা ভাবে অঙ্কে অ্যাপ্লাই করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে এই 3 ঘর নগদানটা আপনারা বুঝতে চেষ্টা করবেন। তো আমরা প্রথমেই যে কাজটা করব, প্রথমে মার্চ 1 তারিখে চলে যাই। আমরা অবশ্যই সালটা দিব 2017 সাল, মার্চ 1। মার্চ 1 আমরা অবশ্যই ব্যালেন্স বিডি লিখবো, কারণ হচ্ছে এখানে নগদ উদ্বৃত্ত আছে। ব্যালেন্স বিডি টাকা হবে নগদের ঘরে কত টাকা, 18,000 টাকা নগদে পাবেন। আমি অবশ্যই অঙ্কটা স্ক্রিনে রাখবো, যে আপনাদের বোঝার সুবিধার্থে। 2017 সাল মার্চ 1, এখানে ব্যালেন্স বিডি হবে, টাকা হবে ব্যাংকের ঘরে কত, এটাও ব্যালেন্স বিডি উদ্বৃত্ত টাকা 3,000 টাকা। এবার ব্যাংক জমা দেন, ব্যাংক জমা ডেবিট, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু আমরা এটা ব্যাংক নগদান দুইটাই রয়েছে, যেমন এটা কি হবে, কন্টেন্ট কি হবে, কন্টেন্ট হবে। এখানে হিসাব না হবে নগদান হিসাব, কারণ হচ্ছে আমাদের ব্যাংক ডেবিট রয়েছে, উল্টা বিপরীত হিসাব রয়েছে। এখন টাকা হবে ব্যাংকের ঘরে, কত টাকা হবে, ব্যাংকের ঘরে হবে 5,000, কত টাকা, 5,000 টাকা। অবশ্যই আমরা এখানে সি লিখবো, সি লিখে দেবো, হ্যাঁ, সি বা কল যেটা লিখে দেবো। আর এটা ব্যাংকের ঘরে গেলে এখন এখানে হবে ব্যাংক হিসাব, এখানে হবে ব্যাংক হিসাব, অবশ্যই সি। এখানে টাকা হবে নগদের ঘরে, সেম টাকা 5,000 টাকা। তো আশা করি এই এন্ট্রিটা বুঝতে পারছে সবাই। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইমের থেকে এত টাকা পাওনা, নোট পণ্য যদি এত টাকা প্রাপ্তি। এই যে আমরা টাকা কম পেয়েছি, এই জন্য কি আমরা সাইমকে টাকা দিছি, এই জন্য সাইমকে বার্তা দিছি কত টাকা বার্তা দিছি, 200 টাকা। কত টাকা বার্তা দিছি, 200 টাকা। আমরা লিখবো কত, 6 তারিখ সাইম। এখন এইটা হচ্ছে যে আমাদের বার্তার ঘরে কত বসবে, 200 টাকা। যেহেতু আমরা বলে দিচ্ছি 200 টাকা কম দিয়েছে আমাদের সাইম, 200 টাকা বার্তা। আর 6,800 টাকা কি হবে, নগদ। আমরা নগদ টাকা দিয়েছি না, নগদ 6,800।
এরপরে আমরা এটা দেখবো কি বলছে যে সুমির নিকট থেকে দেওয়া 3,400 টাকা চেক প্রদান ও প্রাপ্তি 100 টাকা। এইখানে বলেই দিছে আমরা 100 টাকা বার্তা পেয়েছি। এটা হচ্ছে 10 তারিখের, লিখবো সুমি হিসাব। কি হিসাব? সুমি হিসাব। যেহেতু আমরা সুমিকে টাকা দিয়েছি কত, 3,000 চেক দিয়েছি 3,400 টাকা, 100 টাকা বার্তা, এই জন্য আমরা 100 টাকা বার্তা করে দিব এবং চেকের ঘরে হবে 3,400 টাকা ব্যাংকের ঘরে। তা আশা করি এই বার্তাগুলো বুঝতে পারতেছো সবাই। এরপরে যেটা থাকবে, এরপরের তারিখটা আমরা দেখবো যে 14 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন ডেবিট, যেহেতু নগদান ক্রেডিট রয়েছে, টাকা হবে ক্রেডিট পাশে এবং হিসাবে নেওয়া হবে বিপরীত হিসাব। উত্তোলন হিসাব টাকা হবে নগদানে করে কত টাকা বলা হয়েছে? 500 টাকা। 500 টাকা নগদান করে, কারণ এখানে নগদান আমরা ক্রেডিট করছি, নগদান ক্রেডিট 500 টাকা নগদ করে। এরপরের তারিখটা দেখি আমরা, পণ্য বিক্রয়। সাধারণত বিক্রয় যাবে হবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। যেহেতু নগদান ডেবিট যাবে হবে নগদান, টাকা আসবে নগদের ঘরে এবং 16 তারিখ হিসাব নেওয়া হবে বিক্রয় হিসাব। টাকা নগদের ঘরে কত টাকা? এখানে টাকা বলা আছে কত? 12,000 টাকা বিক্রয়। এরপরটা দেখি আমরা, 8,000 টাকা মূল্য পণ্য বার্তা ক্রয়। এটা মনে রাখবো, নর্মালি ক্রয়ের কাজ হবে, বাট শুধু বার্তার টাকাটা বিয়োগ করবো, কারণ এটা হচ্ছে ব্যবসায়িক বার্তা। সাধারণত ব্যবসায়িক বার্তা আমাদের নগদানে আলাদাভাবে দেখাতে হয় না, টাকা শুধু বিয়োগ করে দেখাতে হয়। এখন আমরা যেহেতু এইটা টাকাটা নগদে দিয়েছি, বলা নাই এখানে ব্যাংক বা চেক, এই জন্য আমরা নগদ থেকে বিয়োগ করবো। 5% করলে হয় 400 টাকা, 8,000 থেকে 400 বাদ দিলে কত হয়? 7,600 টাকা। এরপরে দেখবো প্রদয় বিলের অর্থ মার্চের 20 তারিখে দেখবো প্রদয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদয় বিলকে আমরা টাকা দিচ্ছি ব্যাংক কর্তৃক। এখানে আমরা প্রদয় বিল ডেবিট, ব্যাংক ক্রেডিট। প্রদয় বিল ডেবিট হওয়ার কারণে, মানে ব্যাংক ক্রেডিট হওয়ার কারণে আমরা ক্রেডিট পাশে বসাবো, হিসাবে না হবে প্রদয় বিল হিসাব। প্রদয় বিল টাকা হবে ব্যাংক কর্তৃক, যেহেতু ব্যাংকের ঘরে টাকা কত? 20,000, 2,000 টাকা। এরপরে আমরা যেতে দেবো 24 তারিখে, মার্চের 24 তারিখে দেখবো 500 টাকা বার্তা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি। তার মানে 500 টাকা বার্তা মঞ্জুর করে বলে দিছে যে আমাদের এখানে অন্তর্ভুক্ত না, এটা 500 টাকা মঞ্জুর করে আমরা 6,500 টাকা। তার মানে আমাদের মূল টাকা ছিল 7,000 টাকা ছিল, আমরা এখানে 500 টাকা করে মঞ্জুর করছি, মানে মাফ করছি। মাফ করা মানে কি? কারণে টাকা ছাড় দেওয়া মানে হচ্ছে প্রদত্ত বার্তা। ওটা কি হবে? প্রদত্ত বার্তা সাধারণত আমরা কি করবো? ক্রেডিট পাস থেকে আরিফ, যেহেতু আমরা হিসাব নেওয়া হবে আরিফ। কত তারিখ এটা? 24 তারিখ হিসাবে নেওয়া হবে আরিফ হিসাব। এবং টাকা এখানে 500 টাকা বলছে যে 500 টাকা মঞ্জুর করছে, তার মানে কি? 500 টাকা প্রদত্ত বার্তা, 500 টাকা প্রদত্ত বার্তা। আর আমরা টাকা পেয়েছি 6,500 বলে দিচ্ছে। যদি বলা থাকতো যে 6,500 টাকা থেকে আমরা 500 টাকা মঞ্জুর, তার মানে কি? তখন টাকা হয়তো 600, কিন্তু বলে দিছে আমরা মঞ্জুর করছি 500 টাকা। মঞ্জুর করার পর আমরা টাকা পেয়েছি কত? 6,500। এই জন্য এখানে 6,500 টাকায় আসছে। আমরা লাস্টের টাকাটা দেখি, লাস্টের লেনদেনটা যেটা বলছে যে ব্যাংক সুদ ধার্য করা হলো 400 টাকা। ব্যাংক সুদ ধার্য করা হলো 400 টাকা। এখানে ব্যাংক সুদ ধার্য আমরা নর্মাল যাওয়া করি ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। কারণ হচ্ছে আমরা যদি কোনো ব্যাংক থেকে ঋণ নেই, ওই ঋণটা সাধারণত ব্যাংক সুদ ধার্য করে আমাদের টাকার উপরে। ওই টাকাটা সাধারণত আমাদের নিজেদের যে অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তো ব্যাংক টাকা যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা কমে যায়, দ্যাটস আমরা কি করবো? ব্যাংকে ক্রেডিট করবো এবং ব্যাংক সুদ যেহেতু একটা খরচ, ব্যাংক সুদকে আমরা ডেবিট করবো। ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। এই ব্যাংক ক্রেডিট হওয়ার কারণে আমরা ব্যাংকের ক্রেডিট পাশে যাবে টাকা এবং হিসাবে না হবে ব্যাংক সুদ হিসাব। হিসাবে না হবে বিপরীত হিসাব, অবশ্যই ব্যাংক সুদ হিসাব। টাকা হবে ব্যাংকের ঘরে কত টাকা? 400 টাকা।
তো আমাদের লেনদেন বসানো শেষ। এখন আমরা হিসাবগুলো করবো যে কিভাবে আসলে টোটাল কি কাজ করতে হয়। তো সাধারণত আমরা জানি যে নগদানের ডেবিট পাসটা বড় হয়, সাধারণত জানি নগদানের ডেবিট পাসটা বড় হয়। তো আমরা প্রথমে ডেবিট পাসটা যদি হিসাব করি, যে বাট্টার ঘরে আছে শুধু বাট্টার ঘরে টাকা আছে শুধুমাত্র এখানে 200 আর 500। তো টোটাল টাকা আসলো আমাদের এখানে 200 500 700 টাকা। 700 টাকা এটা আমরা বাট্টার ঘরে হিসাব ব্যালেন্স শিট বের করতে হবে, তো আমরা ক্লোজ করে দিই। আর এইখানে আসছে আমাদের একটু এটা নিচে করি, কারণ হচ্ছে এটা সবগুলো মিলানোর জন্য আমাদের একটু নিচে করলে বেশি সুবিধা। 700 টাকা এটা যদি যোগ করি ব্যাংকে 18,000 8,800 এবং 12,000 টোটাল মিলে হয় হলো আমাদের 36,800 টাকা। 36,800 টাকা। তো এই 36,800 টাকা আমরা এই পাশেও বসাবো, 36,800 টাকা। এখন আমাদের ব্যালেন্স শিট বের করতে অবশ্যই আমাদের যেহেতু অঙ্ক করছি মার্চের মাস 31 মাস কত 31, যেহেতু আমরা 31 মার্চ 31 লিখবো এবং ব্যালেন্স সিডি মনে রাখবো, সবসময় একটা ব্যালেন্স সিডি হয়। এখন মনে রাখবো ব্যালেন্স সিডি এই যে নগদের টাকা, এই নগদের টাকা থেকে সকল টাকা বিয়োগ করে যেই টাকাটা পাবো ওইটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এই আমরা এই 36,800 টাকা থেকে এই সকল টাকা বিয়োগ করবো, বিয়োগ করে কত আসে 23,000, আমাদের এখানে 5,500 আর 7,600 টাকা সব মিলে হয়। এইগুলা থেকে যদি এগুলো বিয়োগ করি তাহলে হয় 23,700। আমাদের নগদানের ব্যালেন্স শিট বের করা শেষ। তো আমরা এখন ব্যাংকের ব্যালেন্স শিট বের করবো। তো প্রথমে আমরা ডেবিট পাশে যোগ করি কত হয়, দেখবো যে কোনটা বড়, আসলে কোনটা বড় আছে। এখানে আছে যে 3,000, এখানে আছে 5,000 আর 6,500 ব্যাংকে করা টাকা। 5,000 6,500 হয় 11,500 টাকা। 11,500 আমরা এখানে লিখবো 11,500।